সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইট পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইট পলিটিক্সের আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি বেসামরিক প্রশাসনের সহযোগিতায় সশস্ত্র বাহিনীর ভূমিকা। আমরা নানান সময় দেখি, সেটি নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক পরিস্থিতি, এর মাঝে যদি বিভিন্ন দৈব দুর্বিপাকের কথা ধরা হয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এমনকি যে কোনো রকম পরিস্থিতিতেই যখন বেসামরিক প্রশাসন হিমশিম খায় নানান রকম পরিস্থিতি সামাল দিতে, তখন ইনেট টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী ভূমিকা রাখে। এবং শুধুমাত্র এই পরিস্থিতি সামলানোর কাজে নয়, নানান রকম নির্মাণ কাজে, পদ্মা সেতু থেকে শুরু করে অন্যান্য অনেক বড় বড় স্থাপনার নির্মাণ কাজ থেকে শুরু করে নিরাপত্তা পর্যন্ত এই সশস্ত্র বাহিনী ভূমিকা পালন করে চলেছে। এই সার্বিক প্রেক্ষাপটে আমরা একটু সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং তার সাথে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক, লেখক এবং কলামিস্ট, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। জেনারেল শিকদার, আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। আমি যেটি বলছিলাম, মানে সশস্ত্র বাহিনীর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের নিজস্ব আলাদা আলাদা রোল তো আছেই। তার পাশাপাশি সবসময় সেনাবাহিনী থেকেও সবসময় বলা হয় যে দেশের, জাতির যে কোনো রকম প্রয়োজনে তারা প্রস্তুত থাকেন। এই গত 53-54 বছরের পথ চলায় বেসামরিক প্রশাসনের নানান সহযোগিতা, সশস্ত্র বাহিনীর ভূমিকা কেমন দেখেন? সেটি সাম্প্রতিক পরিস্থিতি সামাল দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পদ্মা সেতু কিংবা কুড়িল ফ্লাইওভার, জলিবরি, এই 300 ফিটের রাস্তা, বিভিন্ন স্থাপনার নির্মাণ এবং নিরাপত্তা সব মিলিয়ে। বাংলাদেশের যাত্রার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে, তোমরা হবে আমার জনগণের সেনাবাহিনী। এটা আনুষ্ঠানিকভাবে 1976 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রথম ব্যাচ অফিসাররা যখন পাসিং আউট প্যারেডে উনি প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন এবং যে ভাষণ দিয়েছিলেন সেই কথাটা তিনি বলেছিলেন যে তোমরা হবে আমার জনগণের সেনাবাহিনী। অর্থাৎ জনগণ ও সেনাবাহিনীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না, কিন্তু প্রফেশনাল জায়গা থেকে প্রত্যেকে যার যার সাংবিধানিক দায়িত্ব তারা পালন করবেন, কিন্তু যেন দূরত্বটা, অর্থাৎ মানসিক দূরত্ব যেটাকে বলা হয়, সেই মানসিক দূরত্ব যেন না থাকে। বঙ্গবন্ধু বলেছিলেন, আপনার এই ভাষণটা এখনও পাওয়া যেতে পারে, আমার কাছে এটা হার্ড কপি আছে, যে তোমাদের ভিতর যেন পাকিস্তানি মেন্টালিটি না আসে। তোমরা আমার সন্তান, তোমাদেরকে আমি জাতির পিতা হিসেবে বলছি, প্রধানমন্ত্রী হিসেবে নয়। তোমরা মানুষকে সম্মান করবা, মানুষকে ইজ্জত দেবা, সাধারণ মানুষকে জন্য তোমরা কাজ করবা। আমার সারা জীবনের স্বপ্ন ছিল বাংলাদেশ মিলিটারি একাডেমি আমি করব, একটা দেশ যদি আমি স্বাধীন করতে পারি। সেই একাডেমি আমি করেছি। আজকে আমার বুক ভরে গেছে তোমাদেরকে দেখে। তো এই যে মূল মন্ত্র একটি জাতির পিতা দিয়ে গেছেন, আর একটা হলো যে পৃথিবীর কোনো দেশের ইতিহাসে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী এটি নাই যেটা অনন্য ঘটনা। সেটা হলো যে এই সশস্ত্র বাহিনীর, সেনাবাহিনীর জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে জন্ম হয়েছে এই সেনাবাহিনীর। এবং যুদ্ধক্ষেত্রে এই সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী আর জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। একই সঙ্গে এই সেনাবাহিনীর সদস্যরা এবং জনগণের রক্ত একই সঙ্গে বাংলাদেশের মাটিতে গেঁথে আছে। সুতরাং এই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাষ্ট্রের যে সমস্যা, যে দায়িত্ব কর্তব্য, তার থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী পার্থক্য কখনো থাকার কথা নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে সামরিক শাসকরা ক্ষমতায় এলেন, তারা জনগণ এবং সামরিক বাহিনীর মধ্যে একটা দেওয়াল সৃষ্টি করে ফেললেন, বড় ধরনের একটা দেওয়াল সৃষ্টি করে ফেললেন মানুষের মধ্যে। তখন ওই যে বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের ভিতরে যেন পাকিস্তানি মেন্টালিটি না আসে, মানুষ আশ্চর্য হয়ে ভাবলো যে কি, আমরা তো এই মার্শাল লর বিরুদ্ধেই এত সংগ্রাম করলাম, এত যুদ্ধ করলাম,
আবার দেশে মার্শাল ল কেন? পৃথিবীতে মার্শাল ল তো কোনোদিন কোনো দেশের জন্য কোনো আইন হতে পারে না। এটা স্বীকৃত নয়, বিশ্ব স্বীকৃত নয়, কোথাও স্বীকৃতি নাই। কিন্তু এই পাকিস্তানের মেন্টালিটি, আইয়ুব খানের মেন্টালিটি, সেটা বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। সেই বাংলাদেশে এটা তো মানুষ প্রত্যাশা কখনই করেনি, কিন্তু মাত্র ৩.৫ বছরের মধ্যে সেটি থেকে মানুষ স্তম্ভিত হয়ে গেছিল। কিন্তু তারপরও বাংলাদেশের মানুষের যে সহযোগিতা শক্তি, আর সেনাবাহিনীর সদস্য যারা আসেন সশস্ত্র, তারা তো বাংলাদেশের মানুষের বাইরে কেউ নয়। আমাদের ভাই ব্রাদার, ছেলে মেয়ে, আমরা একসময় ছিলাম। হ্যাঁ, মানুষের সাথে আমার ভাই ব্রাদার আছে, তারা তো আর্মিতে কেউ নেই। তো তাদের সুখ দুঃখ বেদনা তো আমি ব্যতীত হই, সঙ্গত করে, এটা হিউম্যান সাইকোলজি। তো তারা যখন কোনো বিপদে পড়ে, কোনো সংকটে পড়ে, সেটা হলো কি সামগ্রিক দেশ জাতি হবে, তখন সেনাবাহিনী তো আর বসে থাকতে পারে না। সুতরাং সেই যেটা হলো যে পদ্ধতি আছে, আমাদের সংবিধান আছে, নিয়ম আছে, আইন আছে, বিধান অনুসারে তারা সেটি কাজটা করবেন। সেই কারণেই জাতির যখন এই সংকট ক্রাইসিস হয়, তখন রাজনৈতিক কর্তৃত্ব যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে কাজ করেন, সরকার, রাজনৈতিক সরকার, তারা যখন আহ্বান জানান যে জনগণের পাশে আজকে সেনাবাহিনীর দরকার এই কাজের জন্য, সেটা যে কোনো কাজ বলেন, সেটা পদ্মা সেতু নির্মাণ বলেন, সেটা বঙ্গবন্ধু সেতু নির্মাণ বলেন, সেটা চট্টগ্রামে আপনি রাস্তা নির্মাণ বলেন, নীলেশ্বরের সেই দুর্গম রাস্তা নির্মাণ করান বলেন, হাতিরঝিলির প্রকল্প বলেন, যাই বলেন না কেন, সেখানে রাজনৈতিক কর্তৃপক্ষ, সরকার সেনাবাহিনীকে বলছেন এবং সেনাবাহিনীর দায়িত্ব পালন করছেন। ঠিক একই সূত্রে আজকে যে প্রসঙ্গটি আপনারা আনছেন, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সূত্রে প্রসঙ্গটা আনছেন এবং সামগ্রিকভাবে বিষয়গুলি আনার উদ্দেশ্যেই হয়তো এই প্রোগ্রামটা আমরা সাজিয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে আমরা বিগত কয়েকদিনে একটা ঘটনার মধ্যে, এই ২-৩ দিন না, মানে এই ১৮-১৯ জুলাই যে ঘটনা, সেটা একটা বড় দুর্যোগ বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে সৃষ্টি হয়েছিল। এবং এই দেশেরই মানুষ, এক অংশ মানুষ, তা যারা এটা করেছে তাদেরকে আমি অন্তত বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে রাজি নই। কোনো বাংলাদেশের মানুষ এটা করতে পারে না। যে সম্পত্তি ধ্বংস হয়েছে, এটা কারো ব্যক্তির নয়, কোনো মন্ত্রীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়। এই সম্পদ রাষ্ট্রের, আর রাষ্ট্রের মালিক সমগ্র জনগণ। সুতরাং সেই সম্পদ যারা ধ্বংস করে, তারা এই দেশের মানুষ হতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি না। বলেছেন এই রাষ্ট্রের বিষয়ে বসিয়ার ছদ্মবেশে বাংলাদেশের নাগরিকের চাদর পড়ে নাগরিকের সুযোগ নিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন। সুতরাং রাষ্ট্রের যখন এই দুর্যোগ, সেই দুর্যোগে যে পদ্ধতি আছে, সাংবিধানিক যে পদ্ধতি নিয়ম আছে, সেই পদ্ধতি নিয়ম অনুসারে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত হয়েছেন। এবং আপনি দেখেছেন, আমি অত্যন্ত গর্ব করি আজকে একজন প্রাক্তন সেনা সদস্য হিসাবে, যে বাংলাদেশ সেনাবাহিনীর, আমরা কিন্তু পাকিস্তানের মার্শাল ল দেখেছি, পাকিস্তানের কারফিউ দেখেছি, আর বাংলাদেশের যে কারফিউ, সেটা কিন্তু একেবারে ব্যতিক্রমধর্মী। সেটা মানুষের সহায়তার কারফিউ। এই কারফিউর ভিতরে মানুষ চলাফেরা করছে, গাড়ি যাচ্ছে, এটা সমস্ত কিছু করছে। একেবারে আগের মতো নয়, বাট মানুষ যাতে নিত্য প্রয়োজনীয়, সেটাতে সেনাবাহিনী তাদেরকে কীভাবে সহায়তা দিচ্ছেন, ওই যে কথাটা, সেই জায়গাটা কিন্তু ফিরে আসছে সেনাবাহিনীর, সেই আস্থাটা ফিরে আসছে। এবং আমি মনে করি সেনাবাহিনীর সামগ্রিক গল্পটায়, মনস্তাত্ত্বিকতায়, সেই বঙ্গবন্ধুর সেই যে কথাটি, সেটি তাদের ভিতরে আবার ফিরে আসছে যে তোমরা আমার জনগণের সেনাবাহিনী, তোমরা আমার জনগণের সশস্ত্র বাহিনী। এবং এই সাম্প্রতিক তারা যে এই পর্যন্ত যা দেখছি, তাতে আমার মনে হয় সেটি তারা সেই স্বাক্ষরটা, অর্থাৎ সেই প্রমাণটা তারা রাখতে পেরেছে বলে মনে হয়। ধন্যবাদ জানাই শিকদার। আমরা একটু কর্নেল শরীফুদ্দিন আপনার
কথা শুনতে চাই। সামগ্রিক বিবেচনায় একটা ঐতিহাসিক প্রেক্ষাপট জেনারেল শিকদার বললেন, আপনার কাছ থেকে একটু সাম্প্রতিক সেনাবাহিনীর যে কার্যক্রমে এই মুহূর্তে যেটিকে দুর্যোগ সংকট যাই বলেন না কেন, সেটি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা কেমন দেখলেন? ধন্যবাদ কর্তৃপক্ষকে, আমার বিজ্ঞ আলোচক শ্রদ্ধেয় জেনারেল স্যারকে। আজকে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে এসেছি, দ্যাট ইজ জনগণের সহযোগিতায় সেনাবাহিনী। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সমগ্র দেশের সেনাবাহিনী একটা নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য আছে। যেমন সংবিধানের মাধ্যমে আমরা বাংলাদেশের সাংবিধানিক দায়িত্ব আছে, ঠিক এমনি করে সংবিধানের বাংলাদেশ কনস্টিটিউশন আর্টিকেল 141 আলফা সেকশনে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের প্রয়োজনে জরুরি অবস্থায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন। তা এই যে আমাদের এখন মাঠে এসছে, এটা কিন্তু সেই জরুরি অবস্থা বা ইমার্জেন্সি ডিক্লারেশনে 141 আলফার সিরিয়ালে আসেনি। এখন এসছে কি আইএস ডিউটি ইন এইড অফ সিভিল পাওয়ার। যেমন করে ঐতিহাসিক পটভূমিকা নিয়ে আমার জেনারেল স্যার বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, আমি ওই ঐতিহাসিক পর্যালোচনা যাচ্ছি না, শুধু আইএস ডিউটি ইন এইড অফ সিভিল পাওয়ার। আজকে আমাদের বৃহত্তর জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে বড় বড় রোডগুলো, এই 300 ফিট রোড, এই পদ্মা সেতু, এই টানেল, আইএস ডিউটি সর্ব কিছু কাভার করছে আমরা, আই মিন ইন এইড অফ সিভিল পাওয়ার। ঠিক এমনি করে এই জুলাইয়ের 20 তারিখের রাতে সার্টেনলি আমাদের উপর, আই মিন বাংলাদেশ সেনাবাহিনীর উপর দিক নির্দেশনা এসছে যে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য অন্যান্য বাহিনীর সঙ্গে দেশে সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বের জন্য 20 তারিখ রাত থেকে এই দায়িত্ব পালন করে আসছেন। এই দায়িত্ব পালনের জন্য একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন আছে, যেমন করে আমাদের কনস্টিটিউশনের রুল, ঠিক এমনি করে ডিফেন্স ফোর্সের কথা বলি। ডিফেন্স ফোর্স একটা MBML ল এর উপরে চলে, সেখান থেকে একটা লিখিত কনস্টিটিউশনের যেমন সার্বিক অধিকার, প্রজ্ঞাপনের যেমন করে অধিকার, ঠিক এমনি করে বাংলাদেশ যে প্রতিরক্ষা মন্ত্রী আছেন, প্রতিরক্ষা মন্ত্রীর লিখিত দিক নির্দেশনায় বাহিনী প্রধান বাহিনীকে মাঠে ডিপ্লয় করেন। এই বাহিনী প্রধান বলতে সেনাবাহিনী প্রধান আছেন, নৌবাহিনী প্রধান আছেন, দেন বিমান বাহিনী প্রধান আছেন, অন্যান্য বাহিনী তো আছে, আমি ডিফেন্স ফোর্সটার কথা বলি। এখানে এসে আমাদের যে দায়িত্বগুলো পালন করা হচ্ছে সেটা হচ্ছে জনগণের শৃঙ্খলা ফিরিয়ে আনতে। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি তীব্র অসন্তোষ, ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন প্রকার অসন্তোষ রয়েছে। তা আমি এখানে যে কখন কথা বলছি, আমি একজন এক্স মিলিটারি অফিসার হিসেবে কথা বলছি, আমি একজন প্রাক্তন শিক্ষক হিসাবে কথা বলছি, আমি একজন শিক্ষার্থীদের পিতা হিসেবে কথা বলছি। তো দেশের চরম পরিস্থিতিতে যারা দেশের এক্সক্লুসিভ ইনস্টলেশনগুলো ধ্বংস করে, তাদের কখনো দেশপ্রেম বা দেশপ্রেমিক আমরা বলতে রাজি নই। এগেইন বাংলাদেশ কনস্টিটিউশন 21 আর্টিকেলে স্পষ্ট বলা হয়েছে নাগরিক এবং সরকারি কর্মচারীদের কি নির্দিষ্ট দায়িত্ব আছে। তা 4টা শ্রেণী বিভাগ আছে, যেমন সংবিধান ও আইনের প্রতি বিশ্বস্ত স্থাপন করে রক্ষা করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা। আই মিন এই 4টার ভিতরে নাম্বার 2 হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা, দ্যাট মিন ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা বলতে বোঝা যাচ্ছে যে নর্মাল প্রাপ্তি এবং প্রত্যাশার মাঝে যদি কখনো অসন্তোষ থাকে, মানে মিল না থাকে, তখন মানুষের অসন্তোষ সৃষ্টি হয়। এই অসন্তোষ সৃষ্টি হওয়ার পরে যদি ব্যক্তিগত রোষানলে জাতীয় সম্পত্তি ধ্বংস করার প্রয়াসে মানুষজন এগিয়ে আসে, তাদের থেকে রক্ষা করার জন্য এই সেনাবাহিনী। কিছু কিছু মিডিয়া বা কিছু কিছু ব্যক্তির স্বার্থের লোক যারা এই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা এই বিতর্কের ইস্যুতে ঢুকবো, তার আগে একটা বিরতি নিয়ে আসতে চাই। আপনার অনুমতি নিয়ে একটু থামেন প্রিয় দর্শক। জেডএসআর ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। জেডএসআর
ZSRM ইনসাইড পলিটিক্সে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজ কথা বলছি বেসামরিক প্রশাসনের সহযোগিতায় সশস্ত্র বাহিনীর ভূমিকা। আমাদের সাথে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার এবং কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিন। কর্নেল শরীফ, আপনাকে যেখানে আটকেছিলাম, আপনি বলছিলেন যে এই সশস্ত্র বাহিনীর নানান অবদান, কর্মকাণ্ড, ভূমিকার পরও অনেক সময় বিতর্কের মুখে তাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিছুদিন আগে ISPR থেকে এরকম একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল যে নানান রকম বিতর্ক ছড়ানো হচ্ছে সেনাবাহিনীকে কেন্দ্র করে, যেগুলো মিথ্যা এবং বিভ্রান্তিমূলক। এই পরিস্থিতি আসলে কেন হয়? ধন্যবাদ। যখন কোনো ব্যক্তির স্বার্থের বাইরে রাষ্ট্রীয় স্বার্থ বা জনগুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী কাজ করে, ওটা কখনো ব্যক্তির স্বার্থবাদীরা পছন্দ করবে না, খুবই স্বাভাবিক। যেমন আমাদের IS ডিউটিতে যখন গ্রাউন্ডে এসছে, IS ডিউটিতে আসার পরে জেনারেল সাহেব স্পষ্ট বলেছেন যে 1971 যখন এই কারফিউ জারি থাকতো, তখন ছিল কাক ডাকা ভোর পর্যন্ত বাইরে কোনো লোক দেখা যেত না। আর জাতির পিতা সেই পিপলস আর্মি থেকে শুরু করে আমাদের যে আর্মি এখন হয়েছে, এই IS ডিউটির সময় মানুষ যদি এক্সট্রিম বিপদে পড়ে, তাহলে সেনাবাহিনীর লোক তাকে সার্বিক সহযোগিতা করছে। সেনাবাহিনী তার নিজস্ব চিন্তা ভাবনায়, নিজস্ব দিক নির্দেশনায় কোনো কিছু করছেন না। রাষ্ট্র যে দায়িত্ব পালন করতে দিয়েছেন, শুধুমাত্র সেই দায়িত্বই তারা পালন করছেন। বেসামরিক প্রশাসনের সহযোগিতায় অন্যান্য ফোর্স লাইক পুলিশ, আনসার, বিজিপি সব একত্রে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কখনো গুলির শব্দ শোনেন, এটা কখনো সেনাবাহিনী কখনো সাধারণ মানুষকে গুলি করে না। মব কন্ট্রোলের জন্য কোথাও যদি কখনো গুলির শব্দ শোনেন, গুলি করার জন্য নির্দিষ্ট একটা রুলস আছে। যখন মব বা সাধারণ স্বার্থের জন্য এই গুলির সিস্টেমটা আসে, বাংলাদেশ বেসামরিক প্রশাসন আর BCS অফিসার, ম্যাজিস্ট্রেট, তাদের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। তাদের লিখিত পারমিশন নিয়ে সেখান থেকে গুলি করা হয়। কিন্তু ইদানিং এই দেশপ্রেমিক সেনাবাহিনী, যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশ প্রথম পরিচিত হয়েছিল, আমাদের আজকে খেলোয়াড়রা বহির্বিশ্বে গিয়ে বাংলাদেশ দেশপ্রেমিক হিসেবে বাংলাদেশকে বহির্বিশ্বের সামনে তুলে ধরেছে। কিন্তু সর্বপ্রথম মিশনে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তার পেশা দায়িত্বের স্বাক্ষর রেখে জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছিলেন, ওয়ার বাংলাদেশ ট্রুপস ওয়ার্কস আই ফিল কনফিডেন্ট। রিসেন্টলি যে জাতিসংঘ মহাসচিব, উনি স্পষ্ট বলেছেন, যদি আমি কোথাও ডিউটিতে যাই, তখন যদি ওখানে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সৈনিককে, জাতিসংঘ দায়িত্বপ্রাপ্ত কোনো সৈনিককে দায়িত্বপ্রাপ্ত দেখি, তখন আমি নিজেকে খুব কনফিডেন্ট ফিল করি। তাই সে কারণে পেশাদারিত্বের মাধ্যমে তারা যোগ্যতা অর্জন করেছে। কিন্তু এই দায়িত্ব পালনকালে কিছু প্রোপাগান্ডা, কিছু মিথ্যা তথ্য দিয়ে এই সেনাবাহিনীকে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যেটা আদৌ সঠিক নয়। এটা আমি বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একজন প্রাক্তন সেনা সদস্য হিসাবে। ধন্যবাদ কর্নেল শরীফুদ্দিন। জেনারেল শিকদার, আপনার কাছে একটু একই রকম, মানে সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারলে কিংবা সশস্ত্র বাহিনীর ভূমিকাকে বিতর্কিত করতে পারলে লাভ কার? যারা সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করেন, যারা সেনাবাহিনীর উপর ভর করে রাজনীতি করেছেন, সেনাবাহিনীর উপর নির্ভর করে সামরিকতন্ত্রের রাজনীতি প্রবর্তন করেছেন এবং সেনাবাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতায় থেকেছেন, তারাই কিন্তু সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা করেন এবং ওই একই উদ্দেশ্যে। এবং সেটা যে ঘটেছে বাংলাদেশে, সেটার সামান্য কিছু কথা আমি প্রাথমিক বক্তব্যে বলেছি 1975 সালের পরে, যে কিভাবে সেনাবাহিনীকে রাজনীতির সঙ্গে জড়িত করা হয়েছিল। একেবারে ইউনিফর্ম পরে রাজনীতি করা হয়েছে। সেনাবাহিনী প্রধান যখন ইউনিফর্ম পরে রাজনৈতিক দলের সভাপতি হন, সংহত কারণে আপনার বাকি যারা থাকেন, ওনার সাথে স্টাফ থাকেন, লোক থাকেন, ওনার আন্ডার কমান্ড থাকেন, সমস্ত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। সুতরাং বিশ্বের কোথাও সেনাবাহিনী আলাদা একটা প্রফেশন, স্পেশাল প্রফেশন। হ্যাঁ, সুতরাং সেনাবাহিনীকে কখনো রাজনীতির সাথে জড়ালে কি দুর্দশা হয়, পাকিস্তানের দিকে এখন তাকালে সারা বিশ্বের মানুষ কিন্তু সেটা ভালো করে এখন বুঝতে পারছেন, দেখতে পারছেন। সুতরাং কিন্তু ওই যে আমাদের দেশের যারা রাজনীতির যে ক্ষমতাই একমাত্র লক্ষ্য, ক্ষমতায় যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে এবং সেটা দেশেরকে শেষ করে দেশের সেনাবাহিনীর
স্বার্থ বা সেনাবাহিনীর পেশাগত দক্ষতা, সেনাবাহিনীর যে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, সেটি সব কিছু বিনষ্ট করে হলে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, এই যে লক্ষ্য, এই রাজনীতি বাংলাদেশের চালু এখনও আছে। সুতরাং সেই রাজনৈতিক পক্ষ আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ বিতর্কের মধ্যে ফেলে সেনাবাহিনীর মধ্যে সাধারণ র্যাঙ্কস অ্যান্ড ফাইলের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে সরকার যারা পরিচালনা করছেন তাদের প্রতি যেন বিতৃষ্ণা একটা ভাব সৃষ্টি হয়, সেই সুপরিকল্পিতভাবে সেই ধরনের প্রচেষ্টা আমরা দেখেছি। এবং তার সাথে শুধু দেশের ভিতর থেকে নয়, এবং দেশের ভিতর থেকে তারা বাইরে লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে তারা বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম তৈরি করে বাসে ছাড়িয়েছে, যার সম্প্রতি একটি উদাহরণ আমি দেখেছি এবং সেই সম্পর্কে আমি পত্রিকায় একটা লেখা লিখেছিলাম কয়েকদিন আগে, বোধহয় মাসখানেক হয়েছে কিনা জানি না। ডয়েস ভ্যালি নাম করে একটি জার্মান ভিত্তিক একটা মিডিয়া, সেই মিডিয়ায় তারা ইংলিশে বাংলাদেশ সেনাবাহিনীর একেবারে এই বিরুদ্ধে একেবারে সম্পূর্ণ ডাহা মিথ্যা তথ্য দিয়ে তারা একটা ভিডিও ছেড়েছে, এই বলে যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা কর্মরত, তারা যারা র্যাবে কর্মরত ছিলেন, তারা এই কর্মরত থাকা অবস্থায় মানবতা বিরোধী অপরাধ করেছেন এবং তারা এখন জাতিসংঘে দায়িত্ব পালন করছেন। এটা জাতিসংঘের যে মূল মন্ত্র যে মানবাধিকার, সেটার সঙ্গে সাংঘর্ষিক। অর্থাৎ তারা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে মিশনে পাঠানো ঠিক নয়। অর্থাৎ অর্থটা আপনি কোথায় এসে দেখায়, তার হল কি যে বাংলাদেশের অভ্যন্তরে যারা রাজনীতি, অর্থাৎ সেনাবাহিনীর ভিতরে যাতে একটু অসন্তোষ সৃষ্টি হয়, সেনাবাহিনীর র্যাঙ্ক আর ফাইলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, যে যারা বর্তমান সরকার আছেন তাদের উপর যেন অসন্তোষ সৃষ্টি হয়, কারণ সরকারের নির্দেশেই কিন্তু সেনাবাহিনী অফিসাররা র্যাবে যাচ্ছেন, কেউ ইচ্ছে করে রবে যাচ্ছেন না। সুতরাং সেই জায়গাটায় এই যে উদ্দেশ্যমূলকভাবে যারা এটা করছেন তারাই এটা করছেন। সুতরাং এটি কাম্য নয়, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এটা মোটেই প্রত্যাশিত নয়। ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নেব, যেটা স্যার ইনসাইড পলিটিক্সে আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আজ কথা বলছি বেসামরিক প্রশাসনের সহযোগিতা, সশস্ত্র বাহিনীর ভূমিকা। আমরা অনেক আলোচনা করলাম, আমাদের হাতে অল্প একটু সময় আছে, একটু দুজনের কাছ থেকে একটু কনক্লুডিং রিমার্কস জানতে চাইব। জেনারেল শিকদার। আমার বিশ্বাস হলো বাংলাদেশ সেনাবাহিনী এই দেশেরই সেনাবাহিনী, সুতরাং বাংলাদেশের ভালো মন্দের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর ভালো মন্দ ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং বাংলাদেশ যে কোনো কাজে যেখানে যেভাবে প্রয়োজন সেইখানে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসবে এবং এগিয়ে আসার যে সাংবিধানিক বিধিবিধান আছে সেভাবে আসবে, সেটাই স্বাভাবিক। এবং আমরা মনে করি একসময় যেটা ছিল সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী এখন তাদের মন, মানসিকতা, চিন্তা, চেতনা, প্রফেশন সব কিছু থেকে তারা এখন জনগণের সাথে আরও অনেক বেশি ঘনিষ্ঠ। জনগণের নিরাপত্তা, জনগণের কল্যাণ, এটার সাথে তা আরও ঘনিষ্ঠভাবে জড়িত। সুতরাং এই জায়গা থেকে আরও একটি বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা শুধু এখানে নয়, সারা বিশ্বে এখন গ্রহণযোগ্যতা রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর যে শান্তি মিশনের যে ভূমিকা, সেটাকে এখন রোল মডেল হিসাবে ধরা হয়। সুতরাং সেই সব জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাটা বাংলাদেশ রাষ্ট্র, জনগণের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শিকদার। কর্নেল শরীফউদ্দিন। দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী একটা শৃঙ্খলিত বাহিনী, নিজের ইচ্ছায় কিছুই করে না। সরকারের দিক নির্দেশনায় লিখিতভাবে আসার পরে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এই দায়িত্ব পালন করে। তো সে কারণে স্টিল শেষ আস্থার স্থল, ভরসার স্থল বাংলাদেশ সেনাবাহিনী। তো সেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সকলের গর্ব। ওনারা যখন গ্রাউন্ডে কাজ করেন তখন MBL অনুসারে, MBML অনুসারে, নিজস্ব রুলস, নিজস্ব যে ল, ARR অনুসারে কাজ করেন, ARI অনুষ্ঠানে কাজ করেন। সো সহনশীল আচরণ করে সকলের সাথে সম্মিলিতভাবে যদি ম্যাচিউর ডিসিশন নেয়, তাহলে দায়িত্ববান ব্যক্তি যদি দায়িত্বহীন কাজ না করে দায়িত্ববান দায়িত্ব পালন করেন, তাহলে আলোচনা টেবিলে সকল সমস্যার সমাধান করে আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারবো।
অনেক ধন্যবাদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার এবং কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিন, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ZSRM ইনসাইট পলিটিক্স। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে।